শান্তি কামনা করে 1 মিনিট নীরবতার জন্য সবাইকে উঠে দাঁড়াতে 1 মিনিট। আমিন। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমি মূলত গ্রুপে নাম চেয়ে নাম পাইনি, 2-1 জনের নাম পেলাম। তার কারণ আমরা প্রফেশনাল কোনো কবি, গায়ক, শিল্পী এগুলো না, যে জন্য অনেকে দিইনি, বা যে স্টেজে মেরে দেবো যা হয়, যেমন কুদ্দুস বললাম একটা গান, আর সেরকম অনেক গায়ক এখানে পাওয়া যাবে। তবু আমি একটা সিলেকশন করছিলাম নিজে নিজে, যাদেরকে চিনি, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান যাদের আমি বলবো যে একটু প্রস্তুতি থাকবে। গান মোহাম্মদ মাশরিকুল ইসলাম কিছু কথা বলবে, গোলাম মোস্তফা কি কথা তা সে বলে কিছু কথা। তারপরের গান শিপ্রা রানী বিশ্বাস, আমাদেরই ক্লাসমেট। গিটার বাজাবে পার্থপ্রতিম সাহা, শিপ্রা রানী রায়, সরি, আচ্ছা। তারপরে গিটার পার্থপ্রতিম সাহা, যার কর্ড যশোর শহর থেকে আসবে, সুতরাং কখন বাজবে এখনো বোঝা যাচ্ছে না। এরপরে কবিতা পড়বে, তার নামের আগে একটু বিশেষণ দেওয়া উচিত না দিলেও চলে, সে হলো আব্দুর রব। আমি আর বিশেষণ দিলাম না, একজন ভালো রাইটার আমার কাছে আর কি, সে কবিতা আবৃত্তি করবে, তার কাছে আমি শুনেও নি। এরপরে গান গাবে, সারাদিন গায়। তারপরে গান, আমার বাড়ি এক ভদ্র মহিলা আছে, নাম মানবী বিশ্বাস, সে একটা গান গাবে, আমি তার বাড়ি থাকি, কি গাবে ভাই জানি না। এর পরের গান এস.এম. মাহবুব হুসাইন, মোহাম্মদ, মাশাআল্লাহ, ওর সাথে চিরকাল মহব্বতে ছিল। এরপরে কবিতা তাপস, যে চুপচাপ বসে আছে 10%। আচ্ছা, এরপরে গান গাবে, তার আমি কেবল আসতে দেখলাম, যে অন্ধকারেও সানগ্লাস পরে দীপঙ্কর দাস রতন। দীপঙ্কর দাস রতন সে গানের সাথে অভিনয়, এই দুটো জিনিস একসাথে কি করবে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। গানও গাবে, সাথে সাথে ওর অভিনয় চলবে। আর একটা বিশেষ আকর্ষণ আছে, তারা আমরা পাই না, আমাদের এই গেট টুগেদারের কারণে আমরা পেয়ে গেছি। সে হলো সিরাজুল ইসলাম। সিরাজ কই? সিরাজ ওই যে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ইত্যাদি ইত্যাদি যারা আমাদের বিশেষ প্রথিতযশা গায়ক গায়িকা আছে, তাদের ওখানেও সে যায়, এবং সে আমি যতদূর জানি সুন্দর গান গায়, কিন্তু এখানে তার ওই কি বলে বাদ্যযন্ত্র নেই, সে এমনিতেই যা গাবে, আমার মনে হয় আমরা অর্ধপাগল হয়ে যাব খাবার আগে। এই জন্য সবাইকে আমি প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি এবার প্রথম ডেকে নিচ্ছি মাশরেকুলকে। মাশরেকুল, না তুমি ওখানে অফিসে বসে বলেছিলে যে আমি গান গাবো এবং প্রথম গানটা হবে আমার, তাহলে এখন সে প্রথমে তো তুমি দ্বিতীয় যাবা কেন? ওঠো ওঠো। এখানে আরেকজন উপস্থিত আছে, আমি খেয়াল করতে পারিনি, মাজেদ নেওয়াজ। সে একজন বিশিষ্ট কবি, যে আমার আরেন্ডোটাও তার সাথে আমার দেখা হয়েছিল একবার, সম্ভবত রবের কবিতার বই দিতে গেছিল আমার কাছে। খুবই ভালো কবি, সেও একটা কবিতা পাঠ করবে। আচ্ছা, এবার গান গাচ্ছে, একটু দেরি করা যাবে না তাহলে? না, আমার বক্তব্য এই,
এত কিছু বললা, হ্যাঁ তুমি কিছু করবা না? আমি আমি এই যে যা বলছি না, আরো ওরে বিহঙ্গ এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ পাখা চলমান চলতে থাকবে যতক্ষণ না অনুষ্ঠান শেষ হয়। এরপর আমি কুদ্দুসের গানও গাওয়াবো। এটা হলো মূল কথা। আচ্ছা, ও গান বের করছে, এর ভেতরে মোস্তফা কিছু বলবে, বলুন। আমি মোস্তফাকে ডেকে নিচ্ছি। না, এখন মোস্তফা আসুক, তুমি গানটা সেট করতে লাগো। মোস্তফা আসুক, মোস্তফা তার বয়ান দেবে। ভাই এত দোস্ত প্রিপারেশন হোক, তুমি নিচে যাও। হ্যাঁ, ও আসো। গোপাল হ্যাঁ, তুমি আসো আসো, উপরে আসো না। কিচ্ছু করতে হবে না, শুধু মাঝে মধ্যে কাছাকাছি নিবি, এদিক ওদিক ঘুরিয়ে করবি। হ্যাঁ, অন করা আছে, উপরেরটা দিলি অফ হবে, আবার ওই উপরেরটা দিলি অন হবে, ভিডিও হবে। কথা আছে ভাই মাইকের বিরুদ্ধে। সবাই মাইকে বলো। আমি শুধু চেক করব কে কে আমার কথা শুনতে পারে। ভাই এসে 1-2 ক্লাস নেই যে কথা শুনবে। আচ্ছা হবে, না না, এখান থেকে আমার কথা তোমরা ভালোভাবে শুনতে পাবে। আচ্ছা শোনো, আমি মোস্তফা জন্মেছি তোমাদের কাছাকাছি সময়ে। কি বলছো? দোগাছিয়া যশোর। আরে কিছুই শুনতে পাচ্ছি আচ্ছা মাইকে বলো। আচ্ছা, বাগডাঙ্গা, নলডাঙ্গা, দোগাছিয়া প্রি প্রাইমারি স্কুল 65-70 আর 71-76 আব্দুলবাড়ি হাই স্কুল বাড়িনগর। আমি মাশরাফুল ইসলাম, একটা গান গাইতে চাই। তো আমার গানে যত হাসি খুশি লাফালাফি সব অসুবিধা নেই। আমি কিন্তু চাই যে আমার গানটা খুব খারাপ হবে এবং সবাই কিন্তু আনন্দ পাবে। এটাই হচ্ছে আমার মূল থিম। একটা ব্যান্ডের গান, ডিফারেন্ট টাচ। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের আঝারে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝড়ে। আজ কেন মহান উদাসী হয়ে দূর জানাই যায় হারায়ে। আজ কেন মহান উদাসী হয়ে দূর জানাই যায় হারায়ে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরের মতো লোক বসা। সেখানে আমি বলেছিলাম, কাকু এখন কেউ কবিতা শোনে না। আমার যে ধমক দিল, সে ধমক আজও মাথার ভিতর আছে। বললো কবিতা যদি কবিতার মতো হয়, সেই কবিতা গানের চেয়ে আরো ভালো শোনে। তার কারণ এর ভিতর যে তীক্ষ্ণতা, যে গুরুত্ব, যে ইয়ে থাকে, অনেক কিছু বোঝার থাকে। এবং এই কারণেই আমি এখন রবকে বলবো তার কবিতা পড়ার জন্য। এবং রব যে কবিতা পড়বে সেটা যেন স্টালিনের মতো 12 হাতের শাড়ি জোড়ায় না দিস, আবার অসুবিধা হবে বুঝতে। চলে আয় দোস্ত। আচ্ছা, ওটা একটু বের করার সময় আছে। আমি গান তো কেমন হবে সেটা তো বোঝাই গেল, প্রথম একটা হয়ে গেছে, কাজে ওরকমই হবে। ওর থেকে আর ভালো খারাপ তেমন কিছু নাই। আমি কথা, হ্যাঁ, মোহাম্মদ রফিকুজ্জামান গানের গীতি কবি, আর সুর সত্য সাহা, আর কণ্ঠ সুবীন নন্দী। আমি ওনাদের গান গাওয়ার অপচেষ্টা করছি। এই বন্ধু হতে চেয়ে তোমায় শত্রু বলেই গণ্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমায় শত্রু বলেই গণ্য হলাম। তবু একটা কিছু হয়েছি যে, তাতেই আমি
ধন্য হলাম, শত্রু বলেই গণ্য হলাম। না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে। না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে। আমি তৈরি হলেও দোষ কি বলো, সে তোমার জন্যে হলাম, শত্রু বলেই গণ্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমায় শত্রু বলেই গণ্য হলাম। তোমার অনুরাগে নইবা হলাম ছন্দময়, বিরূপ মনে ভাবনা হলাম সেও মন্দ নয়। তোমার অনুরাগে নইবা হলাম ছন্দময়, বিরূপ মনে ভাবনা হলাম সেও বন্ধ নয়। তবু অন্য হাজার জনের মাঝে আমি অনন্য হলাম, শত্রু বলেই গণ্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলেই গণ্য হলাম। তবু একটা কিছু হয়েছি যে, তাতেই আমি ধন্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমায় শত্রু বলেই গণ্য হলাম। ধন্যবাদ চুন্নুকে। জোরে হাততালি, এরম গান পাওয়া যায় না তো। খুব সুন্দর। এবার রবকে ডাকছি। আমার এই দোস্ত 1 মিনিটের একটা কবিতা আবৃত্তি করবে একটু। সব হবে। কিছু আমার ভুলি নেই। ভুলি নাই, প্রিয় ভুলি নাই। তার যে ভিডিও, কবিতার ভিডিওগুলো বের হয়, সেগুলো হাজার হাজার লাইক পড়ে এবং মন্তব্য দেখা যায়। সেই অমল যখন আমাকে বলছে যে আমার কবিতা ও পছন্দ করে, তার মানে আমি একটা কিছু হয়ে গেছি আর কি। তো যাই হোক, অমলকে অনেক ধন্যবাদ যে সে আমার কবিতা পছন্দ করে এবং কবিতা পড়ার জন্য আহ্বান জানিয়েছে। আমি আসলে দুইটা ছোট কবিতা, যেটা 2 মিনিটের ভিতরেই হয়ে যাবে, বেশি হতাশ হওয়ার দরকার নেই। তো প্রথম কবিতাটা হচ্ছে বয়স। আমাদের সবার বয়স হচ্ছে, আর আমরা সবাই জীবিকা নিয়েছিলাম। তো এই দুটা বিষয়ের উপরে আমার এই কবিতাগুলি আমি এখন পড়ছি। বয়স। আমার ভেতরে এক অদৃশ্য ডলফিন বাস করে। হঠাৎ হঠাৎ লাফ দিয়ে ওঠে চেতনার একান্ত গভীর থেকে। সময় আটকে আছে থানার পাশে মাটিতে, অর্ধেক পুঁতে যাওয়া চাকাবিহীন গাড়িতে। কোনো কোনো রাতে আমি তার স্টার্ট দেওয়ার শব্দ পাই, মনে হয় কেউ যেন গাড়ি চালিয়ে চলে গেল। অথচ সকাল হলে দেখি গাড়িটা যেখানে ছিল সেখানেই পড়ে আছে। গাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময় কিছুটা আর চোখে দেখি সে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে, যেন বলতে চায়, তুমি কি বুড়িয়ে যাচ্ছ? দ্বিতীয় কবিতা, জীবিকা। এক কালো ব্যাধ, প্রায় বাঘ প্রতিবন্ধী, তার কোনো ছায়া নেই, সে নিজেই ছায়া। নির্জন দুপুরে একা একা বনের ভিতরে পাখি দিয়ে পাখি ধরে। অবিশ্বাস নিয়ে প্রতারিত পাখি ঘুরে দাঁড়াবার আগেই সে তার শিকার সম্পন্ন করে। সে কখনো পাখিদের হাড়গোড় দেখেও দেখে না, লোকালয়ে কাউকে দেখলে কুশলও জানতে চায় না, বরং সে পাশ কাটিয়ে চলে যায়, যেন দেখেই। সেজন্য এই পৃথিবীর বাইরের কেউ রাগ,
দুঃখ, ক্ষোভ, ভালোবাসা তাকে স্পর্শ করে না। সে শুধু পাখি দিয়ে পাখি ধরে। ধন্যবাদ। খুব সুন্দর কবিতা রবের মুখে শুনলাম। এবার আমি ডাকছি শিপ্রাকে, কারণ এর পরে আর প্রস্তুতির সময় দেওয়া সম্ভব না। এই প্রস্তুতি হওয়ার কথা ছিল গত রাত্রি, হ্যাঁ। আর শিপ্রার কাছে জিজ্ঞেস করলাম, ও বললো ছোটবেলাতে আমি গান শিখি। এখন তাই যদি হয় তাহলে তো স্টেজে মেরে দিতে পারে, তাই না? কোনো বিষয়ই না, কোনো রেডি লাগবে না। আমি পর পর বলতেছি, রেডির ভিতর রেডি চলে আসবে না। শিপ্রা আবার একটা কবিতা বলি। আচ্ছা, প্রথমে আমি একটা কবিতা শোনাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। ভুল ত্রুটি হলে মার্জনা করে নেবেন। হ্যাঁ, মার্জনীয়। আচ্ছা, আমার কবিতার নামটি, প্রথমে কবিতা বলি। কবিতার নামটি মহাজীবন, লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। হে মহাজীবন, এ আর কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। পদলালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলে আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ধন্যবাদ। এবার একটু গান। অমল অসীমের ব্রেক ড্যান্সের ব্যাপারে খেয়াল রেখো। আমি একটু রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি প্রথমে। এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো কর স্নান নবধারা জলে। এসো নিপবনে ছায়া বিথি তলে, তাওয়া কুলিয়া ঘন কালো কেশ, তাওয়া কুলিয়া ঘন কালো কেশ, দেহ ঘিরি পরমে ঘনিল বেশ। কাজল নয়ন জ্যোতি মালা গলে, এসো নিপবনে ছায়া বিথি তলে। এসো কর স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়া বিথি তলে। আচ্ছা, আর একটা গাচ্ছি আপনার শকুন্তলার প্রতি দুষ্মন্ত আর কি, দুষ্মন্তের প্রতি শকুন্তলা গেয়েছিল। এটা একটু অংশ বিশেষ আর কি গাচ্ছি। এসো মম জীবন অমৃত, এসো এসো মম জীবন অমৃত, এসো যেতে দাও। বন্ধুবর, আমি এবার মানবী বিশ্বাসকে প্রস্তুত থাকার জন্য বলছি। বন্ধুবর, আপনাদের মহান ইচ্ছাগুলোকে আমি পছন্দ করি। সানন্দে জীবন যুদ্ধে দুঃখ ভূমিকায় নামতেও অধিক পছন্দ করি। মাঝে মাঝে মনে হয় এ কি সত্যি না কল্পনার জগতে এসেছে, কিন্তু জীবন যুদ্ধের অভিনয় গুলো দেখে খুব বিতৃষ্ণা জেগে যায়। যাকে সত্য জানি সেখানে অভিনয়, যাকে ধ্রুব জানি সেখানেও অভিনয়। তাহলে আমি কি অপন্থেয়? তাহলে বাদ দাও, আমায় যেতে দাও। ধন্যবাদ। আসলে মনুষ্য সৃষ্টিতে কেউই অপাঙ্ক্তেয় না। প্রত্যেকটা মানুষের এই পৃথিবীতে কিছু না কিছু ন্যূনতম কাজ আছে, কর্ম আছে। কিন্তু এই কবির যে ভাষ্য,
তোমার আমি ঠিক করে তাতে ছবি নিতে পারলাম তার না, শুধু ভিতরে দৌড়ে দৌড়ে এত বেড়াচ্ছ। প্রচন্ড আঘাত হ্যাঁ। যে আমি ধ্রুব সত্য সবকিছু থেকেই কি অপাঙ্ক্য কেউ না ভাই, সবার কিছু না কিছু পংক্তি আছে, দুটো লাইন থাকলো। আমি এবার মানবী বিশ্বাসকে আসার জন্য অনুরোধ করছি। মানবী বিশ্বাসের পরিচয়, সে আমার দেখাশোনা করে, আমার বাড়ির বউ। হ্যাঁ, দেখাশোনা ওর করে। বাড়ি একটু তাড়াতাড়ি আসেন, দেরি হচ্ছে তো। হ্যাঁ, তুমি বারবার বলছো যে তুমি তার বাসায় থাকো, কিন্তু আসলে ভাড়াটা দেওয়া উচিত। সরে গেলেও তো আমি কাছাকাছি নিয়ে নিচ্ছি। শুরু করো। জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালো আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন হায় জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। কি জাদু জানো তুমি, বিধাতা জানে, কবিতায় পড়া সেই বনলতা সেন হায় জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি। পরিপাটি বেশ বাস যেমনই আছে, ঘটনার কোন রেশ পড়িনি পাছে। এভাবে সবাই কেউ ভাবতে পারে, কবিতায় পড়া সেই বনলতা সেন হায় জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন। আমলের দিকে তুমিও তো বেশ আছো, ভালো আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন হায় জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি। দুঃখিত, আমি কথা সব ভুলে যাই, খুব সুন্দর হয়েছে, আমি একবার কথা ভুলে যাই। খুবই সুন্দর হয়েছে। লাইনের শেষ লাইনে হ্যাঁ, ভালো প্লেটের মধ্যে পড়েন, এটা তো বলো নি, এটা ঠিক হয়নি। আচ্ছা, আমার এই কুদ্দুস বলছে ভুয়া। ওকে, দেখা হবে পরে। আচ্ছা, রয়েল মাঝে মাঝে চলে আসছে এখানে, কিন্তু একজন সভাপতি তো ভাই আসে না। সভাপতি বিরাট মাথায় বুদ্ধি শুদ্ধি নিয়ে বসে থাকতো, সে মাঝে মাঝে এসে আমার কুচাচ্ছে, অমল এবারে টোরে দে, এবারে টোরে দে। হ্যাঁ, কিন্তু আমি কখন কারে দেবো সে সভাপতিও জানে। আমি এখন দীপঙ্কর দাস রতনকে মাত্র 5 মিনিটের জন্য এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনলি 5 মিনিটস। না, এর কারণ আছে। হ্যাঁ, না না, বেশি দেবো পরে। আরে ওরা বিশেষ শিল্পী, আমরা খাইতে থাকবো, ওরা গাইতে থাকবে। আমাদের খাওয়া চলবে, ওরা গাইতে গেয়েই যাবে। ওটা আবার বাস ঝাড় ডিং হয়ে আসতেছে কেন এত সময় নিয়ে? সুজা চলে আসলে বাস ঝাড় ডিং হয়ে সময় নষ্ট করতে। ওরে বাবা, কি শার্ট! না কিন্তু আমি প্রেসক্রাইবড, মানে গতকাল বেন মামা বলে দিয়েছে যে শালা তুই এটা গান গাবি। শালা বলিনি না? আচ্ছা,
না আমরা হচ্ছে নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে গান করি। হ্যাঁ, যখন শিল্পীরা থাকে না, কিন্তু এর আগে যা করে গেল, আমার সাথে সাথে সবাই গান করবে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, আমি বলতে পারিনি। সাদা সাদা এই কে রে? এই তো এই স্যাবোটাজ হচ্ছে, স্যাবোটাজ হচ্ছে তো। হ্যাঁ, ঠিক আছে। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা। হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। ঠিক আছে। এখানে এই রতনের শেষ না, রতন আরো রতন মানিক্য নিয়ে পরে আসবে। যাই হোক, আমি এবার ডাকছি কবিতা পড়ার জন্য শফিকুর রহমানকে। শফিকুর রহমান সম্ভবত কবিগুরুর একটি কবিতা পড়বে। কবিতাটি অত্যন্ত ভালো কবিতা, আমি একটু আগে দেখছি, আবার লিখেও নিয়ে আইছে। শফিকুর রহমান, হ্যালো। আরে হেলেছে সবাই। আমি দুঃখিত যে আমি গতকালকের থেকে সর্দি জ্বর কাশিতে ভুগছি। আমার তারপরও যেহেতু ডিক্লারেশন দেওয়া আছে, সেহেতু আমি কবিতা আবৃত্তি করবো। খুব একটা ভালো হবে না, সবাই ক্ষমা করবেন। অনন্ত প্রেম, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার এই যেন ভালোবাসি আছে শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনুসার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ যে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে গালের তিমিদের রজনী ভেদিয়া তোমারই সুরতি এসে চিরস্মৃতিময়ী দুর্দারার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজন করিয়াছি খেলা কোটি প্রেমিকের সাথে, বিধুর বিধুর নয়ন শোনিলে মিলন মধুর মাঝে, পুরাতন প্রেমের নিত্য নতুন সাথে। আমি সেই চির দিবসের প্রেম অবসান লোভিয়াছি, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ
নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমে মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ। ধন্যবাদ। আর বিষয়টি হলো মাইক আমার হাতে, তাই না? গাদা গাদা কবিতা লিখে, এটাও ঠিক। এখন এই ফাঁকে আমি একটা কবিতা পড়ে নি, পরে যদি সুযোগ না পাই আমার কবিতা কিন্তু বাদ। হ্যাঁ, এবং এটা আমি আধুনিক গদ্য কবিতাও না, গদ্য বলে মানুষ, গদ্য না, আমি একটা ছড়া পড়ছি যেটা আমার নাতিকে নিয়ে লেখা। ছড়ার নাম ফুল তুলনা। ফুল তুলনা, ও ফুল আমার মায়ের মুখের জ্যোতি, শিশির ফোটায় ভোরের আলোয় আসছে প্রজাপতি। ছোট্ট শিশু চায় না সেও ছিঁড়তে কোনো ফুল, ভ্রমর ওড়ে ফুলের পাশে ফোটায় না সে হুল। মালির হাতে কাঁসার ঘটি, জলের ধারায় প্রাণ, জুই চামেলির সাদা রঙে সৃষ্টি ভরা ঘ্রাণ। বৃতির উপর পাপড়ি মেলে দেখছে নীলাকাশ, মাটির নিচে ছড়িয়ে শেকড় ফুলেদের উচ্ছ্বাস। পাকপাকালি আসছে উড়ে, নাচছে চিকন ডাল, রংবাহারি ফুলের রেণু রাঙাচ্ছে তার গাল। মাটির পরে সবুজ ঘাসে ঝরছে যেসব ফুল, কর্ণফুলির জলের শেষে স্বর্ণময়ীর দুল। সব ঝরা ফুল কাঁদছে যেন শুকিয়ে গেছে চোখ, আলতো করে বুকে নিলাম তাদের যত শোক। প্রখর কিরণ পড়ছে ঢাকা, ঢাকছে হঠাৎ মেঘ, ফুলগুলো সব থাকছে সরস, নেই কোনো উদ্বেগ। সাজের মায়ায় যাচ্ছে ছুটে, ডাকছে ঘাসের ফুল, গন্ধ নিয়ে করছি আদর, হয়নি আমার ভুল। হাসনা হেনা শিউলি বেলি গন্ধরাজের রাত, বলছে এখন যা খেয়ে নে আমন চালের ভাত। ফুল তুলিনি মায়ের জন্য গাছেই শোভা পাক, ভোরবেলাতে আসবে আবার নতুন পাখির ঝাঁক। ফুল তুলনা ফুটছে কুড়ি সবুজ পাতার ফাঁকে, মায়ের সঙ্গে কালকে যাব দোলন চাপার বাঁকে। ধন্যবাদ। চমৎকার। আচ্ছা, এবার আমি তাপসকে কবিতা নিয়ে আসতে বলছি। তাপস অনেক আসলে এরা অনেক শ্রম দিয়ে ঢাকার থেকে অনেক কষ্ট করে গেট টুগেদারে আসবে বলে আসে, তাই না? আর আমরা তো যশোর থাকি, আমরা প্রতীক্ষায় থাকি, এটাও ঠিক। না না না, এরকম কিছু না, এটা এরকম কিছু না। যেটা আমি খুব ছোট ছোট আমার কবিতা পড়ি। ভয় পেও না মিষ্টি মেয়ে। মিষ্টি মেয়ে কি আছে এখানে? ভয় পেও না মিষ্টি মেয়ে, দেব না আমি হানা। ভয় পেও না মিষ্টি মেয়ে, দেব না আমি হানা। দেহে আমার ডায়াবেটিস, মিষ্টি সবই মানা। আমার দ্বিতীয় কবিতা। দিনের বেলায় আসতে পারুন, রাতের বেলায় আসি। দিনের বেলায় আসতে পারুন, রাতের বেলায় আসি। তোমার বাবার রাতকানা রোগ বড্ড ভালোবাসি। সাবাস। আচ্ছা, এই কবিতা দুটো কিন্তু আমার পড়া কবিতা। এটা কি তোমার ফাইলের থেকে পড়া? আমি তা বলছি না, কিন্তু এই ধরনের কবিতা, যাই হোক, আমি পড়ছি। হ্যাঁ, আমার আগে আগে লেখা কবিতা তো ইদানিং ছোট্ট ছোট। এত তাড়াতাড়ি ওরে না, হবে না, হবে না, হবে না। আচ্ছা, দেখছি পরে দেখছি। এ ওরে কিছু সময় দাও, আরো অতিরিক্ত দেখি আরো সময় দাও, একটু বরঞ্চ আমি একটা আবৃত্তি করি। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি,
আবার বছর ঘুরে পড়ে। হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকা শোকলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে মুনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ দেখা হয় তোমার আমার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে, একরাশ পাতার পেছনে কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের। 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন মেঠো পথে পাই যদি তোমারে আবার, হয়তো হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির ফাঁকে, অশ্বথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনারে। চিলের ডানার মতো চুপে নেমে কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। চমৎকার আবৃত্তি। আবৃত্তি এবং কবিতা পাঠের ভেতরে কিছু পার্থক্য থাকে, সেটা তাপস মোটামুটি ভাবে এখানে দেখাই দিয়ে গেল এই আর কি। আমি এবার মাজেদ নেওয়াজকে ডাকছি কবিতার জন্য। মাজেদ নেওয়াজ প্রথিতযশা কবি এবং আমার খুব প্রিয় স্নেহভাজন, সুন্দর কবিতা লেখে। জল। সমুদ্র সরে গেছে দূরে, পড়ে আছে ঢেউয়ের কঙ্কাল। সেই তীর ধরে পৌঁছে যাই সঙ্গোপনে থাকা সাকটির কিনারে, যেখানে মৃত নদীগন্ধ ধুলো হয়ে ওড়ে সন্ধ্যার আগে। আমরা নদীর অন্তরাত্মা খননে আত্মা নিয়োগ করি আর প্রাণ দিতে থাকি জল পাবো বলে। লেখাটার শিরোনাম বয়স। নিজেকে এখন এক বয়স শূন্য প্রান্তর মনে হয়। তরুণীরা অজানা সন্দেহে ঠারে ঠারে চায়, তরুণরা দূরত্ব রেখে তাকায়। আমিও চালকুমড়া মোরব্বা হয়ে টিকে থাকি বয়ামে বয়ামে। আমার দুচোখ শৈশব, কৈশোর ও যৌবনে আটকে থাকে। এখনো দাড়ি না রেখে, ধর্মকর্মে সুমতি না দেখে, কতিপয় বিস্ময় সূচক ঢেউ অসুন্নতি গোফে এসে লাগে। মাঝে মাঝে মনে হয় এত সহজে কেন এত বুড়ো হয়ে যাই বৃদ্ধ হবার আগে। যদিও বা এই সুযোগে সিনিয়র কয়েকটি ঘোড়েল বোয়াল পানাপুকুরের দেশে এসে ঝাঁকিয়ে সুতীক্ষ্ণ দাড়ি ঘাই মারে সম্মুখ আসনে। ধন্যবাদ। সত্যি চমৎকার আবৃত্তি। আমরা যদি এগুলো একটু মন দিয়ে শুনি, কবিতার ভেতরে যে কত গভীরতা থাকে, যে বয়স না হতে বৃদ্ধ হয়ে গেলাম, আবার অনেকে আছে বৃদ্ধ না হতেই বয়স হয়ে গেল। হ্যাঁ, এই যে কন্ট্রাডিক্টরি যে জিনিসগুলো, এগুলো কবিতার ভেতরে থাকে এবং এই জন্যই আমরা কবিতা শুনি না। তার কারণ ওই যে বুঝতে গেলে অনেক সময় লাগবে, অনেক কিছু লাগবে, ধর সব কবিতা বাদ দে, এই হয়ে গেছে আজকালকে। কিন্তু কবিতা যদি এরকম কবিতার মতো হয় এবং কণ্ঠ যদি কণ্ঠের মতো হয়,
তাহলে কবিতা শুনতে আমরা বাধ্য। আমি এবার আমাদের একজন গায়ক বসে আছে দীর্ঘক্ষণ ধরে, সে ভাবছে আমাকে এখনো ডাকে না কেন, কারণ সে গতবার কিন্তু অনেক লম্বা চওড়া গান গাইছিল। সে হলো আমাদের মাহবুব মহব্বত, আমার ক্লাসমেট, একসাথে স্যারেদের কাছেও পড়েছে। আসো, চলে আসো। যেটুক আছে তাই দিয়ে গাও, তারপরে আরো আছে, এখনো তো ওই যে দেখতেছো না ওই বেঞ্চ আলোকিত করে আছে। দীপঙ্কর তো দেখো একদম নিচের দিক তাকায় রয়েছে, ভাবছি যে কি দিয়ে কি করে ফেলা হয়েছে, কালা কালা হবে। আচ্ছা, আমি কি একটা কথা বলতে পারি এই গানের আগেই? কথা, ওই যে লেন লেন বুঝাচ্ছিলেন না আমাদের মোস্তফা সাহেব, মোস্তফা ভাই, না না সেটা না, এর উপর আমার একটা কথা আছে, আর ওই দিক যাবো এবার, ঠিক আছে? সেটা হলো যে ওই জার্মানিতে একদিন একটা গাড়ি রং লেনে ঢুকে পড়ছে। এখন সমস্ত রাষ্ট্র, টেলিভিশন, টিউশন, পুলিশ সব চিৎকার চেঁচামেচি করতেছে যে যে একটা গাড়ি ঢুকে গেছে, রে ধরো। তো একটা লোকের ওয়াইফ তার ফোন দিছে যে শুনলাম আজকে একটা গাড়ি রং ইসে ঢুকে পড়ছে, তা তো পুলিশ খুঁজতেছে, টিভিতে দেখাচ্ছে, তুমি কি কিছু জানো? তো স্বামীটি বলতেছে আসলে বুঝলাম না, আজকে সব গাড়িগুলোই উল্টো, শুধু আমি ঠিক লেনে আসছি আর কি। তো যাও, তো আমার এখন দেখি কি হয়, লেনটা আমার শরীরটা ভালো না, তারপরে চেষ্টা করি। আমার হাড় কালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। ও মনরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জহনম বাঁকা চাঁদ রে, জহনম বাঁকা চাঁদ, তাহার চাইতে ও দিকি বাঁকা, হায় রে তাহার চাইতে ও দিকি বাঁকা, যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। মনরে কুল বাঁকা গাং বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, গাকা বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলা মানকা, হায় হায় সকল বাঁকে বাইলা মানকা, তবু বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী। মনরে আমার হাড় হইল জড় জড়, অন্তর হইল কুহরা রে, আমার অন্তর হইল কুহরা, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাই লাগে জোড়া রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুবকে। আচ্ছা, আমার এখানে আমাদের এক বন্ধু এসেছিল, গতবার যেমন পরিচিতি পর্ব হয়েছিল সেরকম পরিচিতি পর্ব হবে কিনা, কিন্তু আমি বললাম, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি তাকে, যেহেতু আমরা সুবেনির দিচ্ছি, সুবেনিরে আমাদের নাম, ফোন নাম্বার, জিমেল অ্যাড্রেস, ঠিকানা, ছবি সবকিছুই আছে। মানুষ ভুলের ঊর্ধ্বে না, একটা লাইন, শতসিদ্ধ লাইন,
হয়তো কিছু ভুল থাকতেও পারে সেখানে, সেটা আমাদের চোখে পড়িনি, প্রেসে পড়িনি, হতে পারে, তাই না? রয়ের জায়গায় ব হয়ে যেতে পারে, এগুলো হয়। আমার মনে হয় যে একটা সুবেনির যথেষ্ট পরিচয় বহন করে, যেখানে আমরা কথা বলে বা মুখ দিয়ে বলে আমাদের সেই সময়টুকু অপচয় না করে আমরা, এটা আমি সেই বন্ধুর প্রতি আমার ভালোবাসা রেখেই বলছি, যে অপচয় না করে আমরা সুবেনিরটা যখন দেব, তার একটা মোড়ক উন্মোচন হবে, ওটা তৃতীয় অনুষ্ঠান বলা চলে। সেই মোড়ক উন্মোচনের সময় এটা যখন আমরা হাতে দেব, ওর ভেতরে সার্বিক পরিচয় পরিচিতি থাকবে। আর আরো একটা কথা আমার কানে আসে, যেটা না বললে নয়, সেটা হলো এই যে গেট টুগেদার, এখানে কারা কারা না, যারা তোমরা পরিশ্রম করেছো, লাইনটা এরকম, আমি আজকে কোনো নেগেটিভ কথা বলবো না, যারা তোমরা পরিশ্রম করেছো আসলে তাদের ধন্যবাদ দেওয়া উচিত। তার উত্তর তাকে আমি বলেছি যে ধন্যবাদ, আমরা গতবার বোধহয় 150 না 52 জন গেছিলাম, এবার আমাদের সংখ্যাটা কমে গেছে, গতবার 120, এবার কত, এবার বোধহয় 76, 78, 80 এরকম হয়ে গেছে। কারণ আমাদের ভেতর থেকে কেউ কেউ মারা গেছে, কেউ অসুস্থতার কারণে আসেনি, আমাদের ফোন করে জানালো। বিষয়টা হলো ধন্যবাদ পাওয়ার যোগ্যতা এই গ্রুপে যারা আছে সবার। কারণ একটা ব্যক্তি যদি ফোন করলে তার ফোন নাম্বার না দেয়, যে আমার ফোন নাম্বার আমি দেবো না, তাহলে কিন্তু ওই নামটা আমরা ওখানে আর ইনক্লুড করতে পারি না, অথবা ইনক্লুড করলে অসম্পূর্ণ থেকে যায়। এই কারণে আমি বলবো যে সবাই সমান ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। এখানে কে সভাপতি, কে সাধারণ সম্পাদক, কে সহকারী সম্পাদক, এসব জানার দরকার নেই। যেমন আমি বেনুর কথা বলি, বেনু হলো সার্বিক পরিকল্পনা, সমস্ত রকম যে পরিকল্পনা আছে, আমরা কিন্তু তার গাইডে আমাদের এই সুবেনিরটা বের করেছি, তার গাইডে। এটা আমার অস্বীকার করে, আমি সম্পাদনা করেছি ঠিকই, কিন্তু সম্পূর্ণ গাইডটা ছিল বেনু। এইভাবে হবে, পেজগুলো এরকম হবে, প্রচ্ছদ এরকম হবে, ইত্যাদি। মাহবুব, যার কথা আমার বলতেই হবে, সে মাহবুবের বিষয়টা ছিল সকাল নেই, দিন নেই, রাত নেই, সে বাড়ির থেকে আমার ফোন করছে, অমল এই নামটা দেখতে, ফোন নাম্বারটা দেওয়া আছে নাকি, বাড়ির থেকে, তখন বাজে রাত 11টা, এ জায়গায় এটা ঠিক আছে নাকি। আর সর্বপ্রথম আসে, যেটা আমি এখন বলে নিচ্ছি কারণ পরে বলার সুযোগ খুব কম পাওয়া যায়, সেটা হলো অসীমের ব্যাপারটা ছিল যে সে আজকের থেকে 1-1.5 বছর আগের থেকে ছবি কালেকশন, নাম কালেকশন, ব্লাড গ্রুপ ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলো সে করছে। কিন্তু করার ভেতর হয়েছে কি, হয়তো দেখা গেল নাম আছে, তার ব্লাড গ্রুপ নেই, ব্লাড গ্রুপ আছে, ফোন নাম্বার নেই, কিছু কিছু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু সে অলরেডি 50 থেকে 60% কাজ কিন্তু ওখানে করে তারপরে এটাকে হ্যান্ড ওভার করছে, যে কারণে এই কাজটা আরো দ্রুত আগায় গেছে। এবং এখানে যারা আমাদের সহযোগিতা করেছে, আমি আবারও বলছি, সবাইকে সার্বিক পরিকল্পনাকারীর পক্ষ থেকে আমি সম্পাদক অমল বিশ্বাস পুনশ্চ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এখানে দীপঙ্কররে আনতে পারতাম, যে কিন্তু সে সারাদিন এত ব্যস্ত থাকে, আজকে যে এতক্ষণ বসে আছে এটাই আমাদের ভাগ্য, আমরা আনতে পারিনি। কারণ সে এসে আগের বার কি হলো, এসে আমি লোহাগাড়ায় যাবো, এই মানবী বিশ্বাস তারে থাল দিয়ে ভাত খাতে দিচ্ছে, যেন দেওয়ার আপন দেওয়ার, হ্যাঁ, ভাত কাত খাওয়াটা, সে কিন্তু ওখান থেকে চলে গেল, সে কিন্তু আর লেট করতে পারেনি, কারণ তার হাতে সময় ছিল না। আজকে তার হাতে সময় আছে, এই জন্য আমরা কেউ কারো অবহেলা না, সবাই সবাইকে সম মর্যাদায় সম সম্মানে আমরা রাখবো, যেখানে যার সাথে দেখা হবে আমরা বলবো। আচ্ছা, এবার আমি দীপঙ্কর এবং সিরাজুলের আগে আমি নুরুজ্জামান অসীমকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নুরুজ্জামান অসীম। পার্থরের পরে ওর গিটার কর্ড এসে গেছে, সে বলবে না, তুমি বলো যেটা বলতে গেলে। ধন্যবাদ। 5 মিনিটের মধ্যে শেষ করতে। গোলাম মোস্তফা প্রথমে যে বক্তৃতা দিল, যে কি বলবো, যে একটা স্টাডি করে যা আমাদের বোঝালো, আমি একটা টিপস দিতে চাই। যারা আমরা মোটরসাইকেল চালাই বা যারা রাস্তায় চলাচল করি, গোলাম মোস্তফার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে আমরা যারা পথে চলি, যেমন আমি হেঁটে হেঁটে যাই, তো পথ চলার ক্ষেত্রে
আমরা জানি পথচারী বামে চলুন। মোস্তফার কাছে প্রশ্ন, পথচারী বামে চলুন এই কথাটা কি আমাদের দেশের জন্য প্রযোজ্য কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি একটা টিপস দিতে চাই, এই টিপসটা যদি কেউ মেনটেন করে তাহলে তার অ্যাক্সিডেন্টের বিপদের পরিমাণ 80% থাকবে না। সেই টিপসটা হলো এই, বাংলা একটা অক্ষর আছে ব, ব যেখানেই দেখিবে ব ভাবিয়ে নিবে সেটাই সামনে রয়েছে ব, মানে ব মানে বিপদ। তো ব মানে বাজার, ব মানে বুড়ো, ব মানে বালক, ব মানে বালিকা, বা মানে বালু, ব মানে বাড়ি, এরকম। তো এরকম তথ্য সংগ্রহ করে প্রায় আমার নলেজে প্রায় 100টা ব আছে। সেই নলেজের 100টা ব বলতে গেলে অনেক সময় লাগবে। আমি মনে করি যারা পথে চলে বা যারা গাড়ি চালায়, যারা মোটরসাইকেল চালায়, তারা যদি ব মেনটেন করে, ওইটা যে অনুসরণ করে, একটা যখন দেখিবে ব ভাবিয়া নিবে ব, এবং হাতে রাখিবে ব্রেক, পায়ে রাখিবে ব্রেক। এখানেও ব ব এবং ব। ধন্যবাদ। বাহ, চমৎকার কথা। আচ্ছা, আমি এবার আমাদের অন্য দুইজন বন্ধুকে দেখছি, আমি এতক্ষণ খেয়াল করিনি, গাজী আব্দুল সাত্তার, এক্স চেয়ারম্যান, এবং আমাদের সাবেক মেয়র মারুফুল ইসলাম। আমি প্রথমে গাজী আব্দুল সাত্তারকে কিছু বলার জন্য ডাকছি। গাজী আব্দুল সাত্তার, তাদের বক্তব্যগুলো সাধারণত জনসম্পৃক্ত বক্তব্য, ভালো লাগবে শুনতে, তাই না? না, ভদ্র মহিলা আসুক, ভদ্র মহিলা পরে হবে না। ইসরে ভাই, কি সব কুদ্দুসরে দিয়ে গান গাওয়াতেই হবে, উপায় নেই। এ ভাই তুই আয়। রহিম। প্রিয় বন্ধুরা, মাসরেক এটা দিবা, সবাইকে থ্যাংক ইউ ভাই, অনেক অনেক শুভেচ্ছা। গলা ইয়ে গেছে। আমরা যারা অংশগ্রহণ করেছি এবং অংশগ্রহণের ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের অনেক বন্ধুরা আসতে পারেনি, তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই সময়ে, এই বয়সে আমাদের এই যে অনুষ্ঠানের ভিতরে একটা চমক, বিশেষ করে এখনো আমাদের অনেক শিল্পী, অনেক আবৃত্তিকার, তাদের কণ্ঠে আমরা যে আবৃত্তি এবং গান শুনলাম, আমরা আসলে মুগ্ধ। আজকের হয়তোবা অনেকেই কিছু সময় নিয়েছে ঠিক, কিন্তু সেই সময় আমাদের জীবন থেকে কিন্তু অনেক সময় পেরিয়ে যাচ্ছে। আজকের দিনটা আমরা আমাদের গেট টুগেদারের জন্য সবাই উৎসর্গ করেছি। কি আমরা উৎসর্গ করিনি? নিশ্চয় করেছি। তাহলে এই সময়টুকু আমরা ব্যস্ততার মধ্যে থাকবো, এটাই আমার দাবি। আমরা সবাই যেভাবে বলি, যেভাবে নিজেদেরকে উপস্থাপন করি না কেন, আমরা একটু সুন্দরভাবে শুনবো। তবে হ্যাঁ, এখানে খ্যাতিমান, বিশেষ করে তাপসের কণ্ঠে তার আবৃত্তি, আমাদের শফিকুরের গলা খারাপ, তারপরও রবীন্দ্র যে কবিতা শুনলাম, মানবিক কথা তো বলাই যায় না, তার কণ্ঠের যে গান, এটা তুলনা হয় না। আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। আমি আবারও সবাইকে আগামী দিনের প্রস্তুতি নিয়ে আমরা যারা বেঁচে আছি, বেঁচে থাকবো, ইনশাল্লাহ আগামীতেও আসবো। এবং আমাদের অবশ্য অনেকের জানা আছে যে 76-78 ব্যাচের নিয়মিত গেট টুগেদার হয়, প্রতিদিন নিয়মিত গেট টুগেদার হয়। সেটা নির্দিষ্ট একটা অফিস আছে, সেই অফিসে আমাদের বন্ধুরা
সবাই এক জায়গায় বসে তাদের নিয়মিত আড্ডাটা ঠিকই দিয়ে থাকে, এবং আজকে শুধু নয়, এটা একটা বছরের প্রায় সময় আমরা খণ্ড খণ্ড কিছু অনুষ্ঠান করি। ইতিমধ্যে আমরা আমাদের বন্ধু পিন্টুর ম্যারেজ অ্যানিভার্সারি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম, সেখানেও আমরা প্রায় 40 জন বন্ধু। সেই অনুষ্ঠানটা সান্ধ্যকালীন অনুষ্ঠান হলেও বন্ধু পিন্টু আমাদের যথাযথ ডিনারের আপ্যায়ন দিয়ে অনুষ্ঠানটা শেষ করেছিল। এমনিভাবে অনেক ছোটখাটো অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানের যে সঞ্চালক অমল, তার দ্বারা আপ্যায়িত হয়েছি। আমাদের দীপঙ্কর রতনের দ্বারা পুজোর আপ্যায়ন হয়েছি। এমনিভাবে আমরা আমাদের মেয়র মারুফেরও আমন্ত্রণে তার অফিসে বসে আমরা 20-30 জন আপ্যায়িত হয়েছি। এইভাবে এই সংগঠনের, এই বন্ধু সার্কেলের এই 76-78 ব্যাচের ধারাবাহিক চলবে। এটা চলার জন্য আমি আশা ব্যক্ত করছি। পাশাপাশি আগামীতে হয়তো এখানে আমরা যারা আছি, অনেক বন্ধু ঢাকার থেকে এসছে, জন্টু এসছে, টুনু এসছে, আমাদের তাপস, আমাদের রব ঢাকার থেকে ছুটে এসছে আমাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য। তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাত্তারকে। আমি এইবার যাকে অন্তত 2 মিনিটের জন্য ডাকছি, সম্ভবত তার প্রস্তুতি নেই, কিন্তু তাদের প্রস্তুতি লাগে না। মারুফকে আমি ডাকছি মাত্র 2 মিনিট আমাদের এখানে নিজস্ব কিছু কথা এখানে বলে যাওয়ার জন্য। আমি এই হুটহাট করে ডেকে নিচ্ছি কি জন্যে, আরো কিছু আছে তো। আর তুমি আইসো শেষের দিক ভাই। দীপঙ্কর আর ওই সিরাজকে পরে ধরছি, ও ছাড়াছাড়ি নেই তো। সে সিরাজ গেল কই? বাথরুমি? ও রিহার্সেল দিচ্ছে। হ্যাঁ, ডানি থাকবো না। এবার মারুফ আপনাদের সামনে, তোমাদের সামনে কিছু কথা বলছে। সকল বন্ধুদের শীতের সকালে শুভেচ্ছা। 76-78 গেট টুগেদারের আজকে উপস্থিত আমাদের সকল বাল্য বন্ধুরা, তাদের মধ্যে যারা সহধর্মিনী আছেন, তারা আমাদের বান্ধবী যারা আছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দ্বিতীয়বারের মতন আমাদের এই বাৎসরিক গেট টুগেদারে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমেই এই গেট টুগেদারের যারা সার্বিক দায়িত্ব পালন করেছে, বিশেষ করে ডাক্তার বেনু সহ তার টিমের সকল সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। প্রতি বছরের ন্যায় এবারও যেহেতু হচ্ছে, আশা করি আগামী বছরও হবে। যতদিন আমরা এইটা টিকিয়ে রাখতে পারবো, প্রতি বছর ইনশাল্লাহ হবে। তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গত বছর আমাদের সাথে গেট টুগেদার ছিল আমারই বাল্য বন্ধু শহীদ আহমেদ। তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমি তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আল্লাহ তার জন্য জান্নাতবাসী করে সেই দোয়া করি। তা আমাদের এই পড়ন্ত বেলায় আমরা একসাথে হতে পেরেছি এতজন বন্ধু, এইটার টোটাল কৃতিত্ব আমি যদি মনে করি, সেটা রয়েল এবং মাসুদ সহ তারা যারা এই অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে যারা কাজ করেছেন তাদেরকেও। তার কারণ হচ্ছে আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, কে কখন চলে যায় কেউ জানে না। সেই কারণে অন্তত যে কয়দিন আছি আমরা মিলেমিশে বিভিন্নভাবে সৌহার্দ্যপূর্ণভাবে থাকতে পারি সেই আশা রাখি, এবং এই গেট টুগেদারটা সুন্দরভাবে শেষ হোক এই আশা করি। এবং ঢাকা থেকে যেসব বন্ধুরা এসছেন কষ্ট করে, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মারুফকে। এবার
আমাদের সামনে গিটার বাজাবে তার সম্পর্কে একটু বলতে হয়। আমরা যখন 8-9-এ পড়ি তখনই সে রেডিও সেন্টারের গিটারিস্ট ছিল। হ্যাঁ, যে কারণে তার গিটার আসলে সবচেয়ে সুন্দর, এবং সে গিটারটা নিয়ে এসছে কিন্তু তার কর্ড আনেনি, যে কারণে সে গিটার বাজায়। যে কর্ড আসবে তারপরে আমি গিটার বাজাবো, অর্থাৎ যেটা প্রেজেন্টেশন করব সেটা যেন আমার ভালো হয়, না হলে আমি করলাম না। পার্থপ্রতিম সাহা, পার্থপ্রতিম সাহা, তার গিটার এখানে, কর্ড কই? ওরে হাসি বাবা। আমরা চলে গেছিলাম সকালে খাওয়াই মামু একটু বেশি করে নিয়ে এই আমার মামু মামু এই ইউটিউবে ক্যামেরা কে ব্যবহার করে? তুমি? এটা আমার শখের। এটা হলো বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে পার্সোনাল ভিডিওটা ক্যাচ করে রাখা হয়। নিব, সবাই সেভাবেও নেওয়া হচ্ছে। এক সেকেন্ড বেশি নিলাম, তাই না? হ্যাঁ, ভালো। একসাথে হব, মত বিনিময় করব, নিজেদের সুখ দুঃখের এবং বিশেষ করে যে স্মৃতিচারণ, আমরা কিন্তু যারা খুব ক্লোজ ছিলাম তারা কিন্তু এক জায়গায় বসে ওই সেই অতীতের অনেক স্মৃতিচারণ করি। তুই এটা করছিলি, এটা করছিলি, এটা করছিলি, অনেক ভালো লাগে। যাই হোক, এই ভালো লাগাটা আমাদের অটুট থাকুক, আমরা সবাই ভালো থাকি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই সুস্বাস্থ্য নিয়ে শান্তি মতো বাকি জীবনটুকু পার করতে পারি, সেই প্রত্যাশা, সেই আশা রেখে সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে
শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি একটু পার্ট নিয়েছিলাম। মেন দায়িত্ব ছিল কিন্তু মাসুদ এই কমিটির কনভেনার। ওর পুস্তক ব্যবসায়ী সমিতির নির্বাচন থাকায় বাধ্য হয়ে আমাদের এই বিষয়গুলি ব্যবস্থাপনা করা লেগেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা ঢাকা থেকে, সাতক্ষীরা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে এসেছেন, তাদেরকে আমি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে আপনাদেরকে নিয়েই তো আসলে আমাদের এই অনুষ্ঠানটা। আমরা তো যশোরে থাকি, ঘুরে ফিরে আমাদের দেখা সাক্ষাৎ হয়, অফিসে যাই, শনিবারে নাই, 2 দিন পরে হয়। আপনাদের সাথে দেখা তোমাদের সাথে দেখা আমাদের ওরকম হয় না, এবং তোমরা আসো দেখেই এটা আরও জমজমাট হয়। এবার একটু প্রশ্ন উঠেছে যে গতবারের সংখ্যার তুলনায় এবার একটু সংখ্যা কম। গতবার আমরা আসলে খুব হেফাজত ওয়েতে করেছিলাম, প্রথমে এটা শুরু করতে হবে সেভাবে করেছিলাম। আমরা আমাদের ব্যাচমেট ছাড়াও হয়তো আমাদের ব্যাচমেটের বাইরে সিনিয়র টিনিয়র ছিল, তাদেরকে আমরা দাওয়াত করেছিলাম, সেই সংখ্যাটি এবার নাই। আর বড় একটা সংখ্যা গতবার যারা পার্টিসিপেট করেছিল তারা অনেকেই অসুস্থ, এবং আমরা পার্সোনালি খোঁজ নিয়েছি, কেউ বিদেশে আছে, অন্তত 5-6 জন বিদেশে আছে, 7-8 জন অসুস্থ আছে।